আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, ফাপড়বাজি দিয়ে অর্থনীতি বা একটি দেশ চলতে পারে না। হতে পারে আপনি কিছু ফাপড় মেরে কিছু অর্থ উপার্জন করলেন, কিন্তু এটি বেশি দিন টিকবে না বা দেশের অর্থনীতির ও কোনো সুবিধা করতে পারবেন না। আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি কোন দেশের কথা বলছি। ভারত বাংলাদেশকে নিয়ে যে পরিমাণ গুজব, মিথ্যাচার বা ভদ্র ভাষায় বলতে গেলে হাসিনা পালিয়ে যাওয়ার পর যেভাবে ফাপড় মেরে চলছে, এতে করে তারা তাদের দেশের ও নাগরিকদের অর্থনীতি একদম মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। হতে পারে কিছু লোক ফাপড়বাজি করে, এক কথায় হকারগিরি করে কিছু অর্থ উপার্জন করছে, কিন্তু সে যে তার নিজের দেশের কি পরিমাণ ক্ষতি করছে সে নিজেও জানে না এবং জানার চেষ্টাও করে না। একটি দেশকে বর্তমানে সাস্টেনেবল ভাবে টিকে থাকতে হলে সেই দেশের অর্থনীতিকে মজবুত করতে হবে। অর্থনীতি তো আর ফাপড় মারার বিষয় না বা মহলম বিক্রি করার বিষয়ও না। অর্থনীতিকে শক্তিশালী করার জন্য দুইটি জিনিস লাগে। প্রথমটি রপ্তানি, দ্বিতীয়টি হলো বিদেশি বিনিয়োগ। এই দুইটি জিনিস পারে আপনার দেশের অর্থনীতিকে শক্ত ও মজবুত ভাবে ধরে রাখতে। যখন এই দুইটি জিনিসের ভারসাম্য ঠিক থাকবে না, তখন আপনি বিশ্ব শক্তি তো হওয়া বহুদূরের কথা, নিজের দেশ পরিচালনাই করতে পারবেন না। ভারতের বিভিন্ন ব্যবসায়িক ও রাজনীতিবিদরা বলেছিল বাংলাদেশে কিছু রপ্তানি করবে না। তারা চাইছিল বাংলাদেশের সাথে সকল ব্যবসা বন্ধ করে দিবে, এক কথায় বাংলাদেশকে কোণঠাসা করে দিবে, এমন এক পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছিল। এমনকি তারা আমেরিকা ও অন্যান্য দেশের সাথেও এ বিষয়ে আলোচনা করেছিল যেন তারা বাংলাদেশকে চাপ দেয়। ভারত আমাদেরকে কোণঠাসা করতে গিয়ে এখন তারা নিজেরাই কোণঠাসা হয়ে গেছে। বিভিন্ন রাজনীতিবিদ ও ব্যবসায়িক যে বলছে বাংলাদেশে সকল প্রকার রপ্তানি বন্ধ করে দিবে, আসলে তারা কি জানে বাংলাদেশে $12 বিলিয়ন পণ্য রপ্তানি হয়। আজ তাদের হুমকি ধামকি এবং অপপ্রচারের কারণে বাংলাদেশে 28% রপ্তানি প্রায় বন্ধ হয়ে গেছে। আর এর পুরোপুরি প্রভাব পড়েছে ভারতের অর্থনীতির উপর। শুধু বাংলাদেশ নয়, উগ্রবাদ, হিন্দু দাঙ্গা, সহিংসতা, নানান কারণে তাদের ডলারের মূল্য বেড়ে গেছে এবং বিদেশি অনেক কোম্পানি তারা বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে না। গত 2 বছরের রেকর্ড পরিমাণ দরপতন হয়েছে ভারতীয় রুপির। একদিনের হিসেবে ডলারের বিপরীতে রুপির মান 0.7% পতন ঘটে। দিনের শুরুতে ডলারের বিপরীতে রুপির মান 86.5825 থাকলেও শেষ পর্যন্ত দাঁড়ায় 86.755তে। এদিকে দরপতনের কারণে টানাপোড়েন পড়েছে ভারতীয় রিজার্ভেও। গত বছর সেপ্টেম্বরে ভারতীয় রিজার্ভ ছিল $700 বিলিয়ন, যা কমে ডিসেম্বরে হয় $640 বিলিয়ন। মানে 2 থেকে 3 মাসের মধ্যে প্রায় $60 বিলিয়ন হারিয়েছে ভারত। ভারতের এই রুপির দরপতন বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে হয়েছে। তবে রাশিয়া স্বল্প মূল্যে জ্বালানি তেল সরবরাহ করায় আরও ক্ষতির মুখ থেকে বেঁচে যায় ভারত। কিন্তু রাশিয়া বর্তমানে আর স্বল্প মূল্যে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। এখন ভারতকে আন্তর্জাতিক সমমূল্যে জ্বালানি তেল আমদানি করতে হচ্ছে। এর জন্য ভারতে মূল্যস্ফীতি দেখা দিয়েছে। অপরদিকে চীন, রাশিয়া ও ইরান থেকে স্বল্প মূল্যে জ্বালানি তেল আমদানি করায় চীনের অর্থনীতি স্থিতিশীল রয়েছে। এর জন্য বর্তমানে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের উপর 10% শুল্ক আরোপ করেছে। উল্টো চীনও ঘোষণা দিয়ে রেখেছে তারাও 10% শুল্ক আরোপ করবে আমেরিকার উপর। অতএব বাণিজ্য যুদ্ধের যে আপডেট ভার্সন সেটি আপনারা খুব শীঘ্রই দেখতে চলেছেন। তবে বাংলাদেশের জন্য 50-50 চান্স রয়েছে। বাংলাদেশ যদি এই সুযোগকে কাজে লাগিয়ে বিনিয়োগ বৃদ্ধি করে এবং ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করতে বর্তমান উপদেষ্টা মণ্ডলী বিশেষভাবে সহায়তা দেয়, তাহলে আমাদের দেশের অর্থনীতি ও রিজার্ভকে স্থিতিশীল রাখা যাবে। আপনাদেরকে তথ্যটি জানিয়ে রাখা ভালো হবে, বিশেষ করে ভারত বন্ধুদের উদ্দেশ্যে বলছি। এই বছর 4 জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্যটি জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয় ভারতের বিভিন্ন হাসপাতালে নিয়মিত রোগীর মধ্যে প্রায় 20 লাখ বিদেশি রোগী থাকেন, যার মধ্যে 60
60% বাংলাদেশি। তবে গত বছর আগস্ট মাসের পর থেকে বাংলাদেশি রোগীর সংখ্যা প্রায় 80% কমে গেছে। তাহলে বুঝতেই পারছেন ভারত অর্থনৈতিকভাবে একটি বিশেষ ধাক্কা পেতে চলেছে। আমাদের দেশে চীন ও তুরস্ক তাদের দেশের মতো উন্নত মানের হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র করতে আগ্রহী। ঢাকার উপকণ্ঠে পূর্বাঞ্চলে একটি বিশ্বমানের হাসপাতাল করতে চায় চীন। রোববার 19 জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ আশাবাদ ব্যক্ত করেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। আমাদের দেশের জনগণের দাবি আমরা যেন এক দেশের উপর নির্ভরশীল না হই। আমাদের দেশের অর্থায়ন করবে এমন দেশগুলোকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আর আপনি মুসলিম হলে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আল্লাহ হাফেজ।